বৃন্দ, বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, নারী, ছাত্র, যুব, জাতিগত নিপীড়িত জাতির আন্দোলন, নিপীড়িত ধর্মীয় গোষ্ঠীর আন্দোলন, সকল আন্দোলনের পক্ষ থেকে যে প্রতিনিধিরা এখানে এসেছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং সালাম জানাই। 2002 সালের 29শে আগস্ট গণসংহতি আন্দোলন আমরা আমাদের একটা রাজনৈতিক মঞ্চ হিসেবে যাত্রা শুরু করেছিলাম। বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে তাদের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে তার প্রত্যেকটিতেই কম বেশি আমরা অংশ নিয়েছি। অনেকগুলো আন্দোলনে আমরা সংগঠক নেতৃত্বের ভূমিকায় রেখেছি। এই আন্দোলনের ধারাবাহিকতায় 2015 সালে 5ই নভেম্বর আমরা গণসংহতি আন্দোলনকে একটি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করি। সেই হিসেবে এই আর মাত্র কয়েকদিন পর 5ই নভেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের 1 দশক পূর্ণ হবে। আমরা এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে আন্দোলন করি, তাদের মুক্তির জন্য লড়াই করি এবং সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের সংগ্রাম করি। এই দেশের সমস্ত মানুষ জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, লিঙ্গীয় পরিচয়ে কিংবা যে কোনোভাবে তারা প্রান্তিক হোক না কেন, প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হবে। এই দেশের শ্রেণীগত যে শোষণ, বঞ্চনা, তার বিরুদ্ধে মানব জাতি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন শ্রেণী, ধর্ম, জাতি, বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয়ে তার সমস্ত শোষণ, বঞ্চনা, অধস্থনতা সবকিছুকে অতিক্রম করে মানব জাতি যে মুক্তির স্বপ্ন দেখেছে, বাংলাদেশে সেই স্বপ্নকে আমরা কার্যকর করতে চাই। আমরা বিশ্বাস রাখি এই দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে। সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের জন্য লড়াই করি, আমরা সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করি। কারণ এই দেশে গণতন্ত্র আছে, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সার কোনো ব্যবস্থা নেই। সম্পদের যে বন্টন, সেই বন্টন কতিপয় মুষ্টিমেয় দখলদারদের হাতে থাকে। আমরা বারবার বলেছি, রাষ্ট্রের গণতন্ত্র মানে কেবল ভোট নয়। ভোট তো লাগবেই, কেন ভোট হচ্ছে প্রাথমিক ভিত্তি। কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোয় যদি জনগণের স্বার্থ নিয়ে, দেশের মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে যদি দল তৈরি না হয়, যদি নীতি তৈরি না হয়, সম্পদের বন্টনের নীতি তৈরি না হয়, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, মৌলিক অধিকারের নিশ্চয়তা তৈরি না হয়, সমস্ত মানুষে মানুষে যে বৈষম্য, সে বৈষম্য যদি বিলোপ করা না যায়, তাহলে এই গণতন্ত্র টেকে না। গণতন্ত্র মুষ্টিমেয় হাতিয়ারে পরিণত হয় এবং তারা গণতন্ত্রকেও দ্রুততম সময়ে কবর দিয়ে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করে। আমাদের দেশে শেখ হাসিনা সর্বশেষ যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে, তার মধ্য দিয়ে প্রমাণ রেখে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে তো তারা আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনকি যারা ধনিক শ্রেণীর দল, যারা এদেশের ক্ষমতার অন্যতম অংশ, তাদেরকেও পর্যন্ত তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। গুম, খুন, হত্যাকাণ্ড, সমস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট, এই সব কিছুই হয়ে উঠেছিল তাদের হাতিয়ার, এই সব কিছু হয়ে উঠেছিল তাদের লক্ষ্য। এই রকম গণতন্ত্রেই পর্যবসিত হয়, এইভাবে গণতন্ত্রের নাম নিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, যদি সেই গণতন্ত্র মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ রক্ষা করতে না পারে। কাজেই আজকে আমরা নির্বাচনী গণতন্ত্রের কথা বলছি, কিন্তু এই নির্বাচনী গণতন্ত্র যদি খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার গণতন্ত্রে পরিণত হতে না পারে, তাহলে এই গণতন্ত্র টেকে না। সে কারণে আমরা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি, দেশের সামাজিক ব্যবস্থা, দেশের সাংস্কৃতিক ব্যবস্থা সবকিছু পরিবর্তনের জন্য লড়াই করেছি। হ্যাঁ, আমরা শুরু করেছি রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য,
কারণ এই দেশে 72 সালে লক্ষ শহীদ 71 সালে রক্ত দিয়ে যে রাষ্ট্র প্রত্যয়ন করেছেন, সেই রাষ্ট্র লক্ষ শহীদের যে আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে ওঠেনি। 72 সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম 24-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তারা আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে, নারী পুরুষ, এই দেশের বাঙালি, চাকমা, মারমা, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে 24-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে 24-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমরা পরিষ্কার করে বলেছি যে রাজনৈতিক ব্যবস্থাকে যেভাবে সমস্ত লুটপাট আর হত্যাযজ্ঞের হাতিয়ারে পরিণত করা হয়েছে, তাকে বদলাতে হবে। এবং সেটা বদলাতে হলে পুরো ক্ষমতা কাঠামোর খোল নলচে বদল না করে আমরা এক পাও এগোতে পারবো না। 90-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দিয়েছে। আমাদের রাজনৈতিক জীবনে শুরু হয়েছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা দেখেছি এত মানুষের উত্থান একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছে, কিন্তু বিদ্যমান ক্ষমতা কাঠামোর কোন বদলের লক্ষ্য কিংবা কর্মসূচি ওই অভ্যুত্থান দাঁড় করাতে পারেনি। তার ফলে নির্বাচন হয়েছে, কিন্তু স্বৈরতন্ত্রের বদল ঘটেনি, বরং স্বৈরাচার ধীরে ধীরে আরো জেগে বসেছে। এমনকি মানুষের ন্যূনতম ভোটের যে অধিকার, নাগরিকের প্রাথমিক অধিকার, সেই অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে প্রজাতন্ত্র মানে হচ্ছে জনগণের হাতে ক্ষমতা, সেই প্রজাতন্ত্রটাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সে কারণে আমরা বলেছি রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, এবং এই পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন চাই। কিন্তু আমরা এটাও মনে করেছি যে শেখ হাসিনা যেভাবে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছিল, যেভাবে গুম, খুন, হত্যাকাণ্ড চালিয়ে ভয় দেখিয়ে তার শাসনকে চিরস্থায়ী করতে চেয়েছিল, যেভাবে লুটের ভাত দিয়ে সমস্ত মানুষকে তার শাসনের অংশীদার করতে, অন্তত পক্ষে যারা শাসন ক্ষমতার আশেপাশে আছে তাদেরকে অংশীদারে পরিণত করতে চেয়েছিল, এই ব্যবস্থা যদি বদল করতে হয়, কোনো একক দলের পক্ষে সেটা সম্ভব না। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া, জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। অনেক দলই বলেছেন যে আমরা বোধহয় বিএনপির সাথে গিয়ে আমরা ক্ষমতার ভাগ বাটোয়ারা চাচ্ছি। আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এই মুহূর্তে ফ্যাসিবাদ হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা। ফ্যাসিবাদ যদি থাকে, এই দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, এই দেশের নারী, এই দেশের জাতিগত কিংবা ধর্মীয় ভাবে যারা নিপীড়িত, তাদের কারো কোনো দাবি আদায় হবে না, হয় নাই। আমরা দেখেছি আমাদের শ্রমিক কর্মচারীরা, আমাদের কৃষকেরা কিভাবে তাদের দাবি দাওয়া নিয়ে মাথা তুলে পড়েছেন। আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা রাস্তায় রাস্তায় শুয়েছিলেন, তাদের কোনো দাবি দাওয়া আদায় হয়নি। ফলে রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিস্সা দাবি করতে হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয়, শাসকদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো না। কাজেই আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা, সেটাই হচ্ছে এখন প্রধান কর্তব্য। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই। এই স্লোগান আমরা দিয়েছি, আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। সেই বাস্তব কাজের জায়গা থেকেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কিন্তু যেন তেন ঐক্য নয়। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো সহ দেশের অন্যতম প্রধান
রাজনৈতিক দল বিএনপি সহ যারা অনেকবার ক্ষমতায় ছিল, এই স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোই যারা পরিচালনা করেছিল, তাদের সহ আমরা ঠিক করেছি 31 দফা সংস্কার কর্মসূচি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। আমাদের দলীয় কর্মসূচি ছিল, আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, যাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম 14 দফা। বিএনপি তার দিক থেকে কর্মসূচি দিয়েছিল। আরো প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপথ ধারায় ছিলেন, তাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারাও তাদের অবস্থান থেকে কর্মসূচি দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু 31 দফা আমরা রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার মেরামত মানে হচ্ছে রাষ্ট্রের সংস্কার, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এই স্লোগানগুলো বিভিন্ন জায়গা থেকে উঠেছিল বলেই বাংলাদেশের যে অভ্যুত্থান যে কোনো মুহূর্তে ঘটতে পারবে। যারা আপনারা 22-23 সালের সংগ্রামের মধ্যে ছিলেন, আমরা বলেছিলাম গণ অভ্যুত্থান আসন্ন, এবং বাংলাদেশের ইতিহাস জানে যখন এই দেশের ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা নেয়, তখন গণ অভ্যুত্থান আর কেউ ঠেকিয়ে রাখতে পারে না। 7 জানুয়ারির আগামী নির্বাচনের আগে তখনও আমাদের ছাত্র সমাজ সেই প্রতিরোধের জায়গায় নামেনি, কিন্তু জুলাইয়ে যখন ছাত্ররা নামলো, ইতিমধ্যেই জমিন প্রস্তুত। সরকার ঠেকিয়ে রাখতে পারে নাই, গুলি করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের পরে এত বড় হত্যাকাণ্ড এই দেশে আর কখনো হয় নাই, তারপরেও তারা ঠেকিয়ে রাখতে পারে নাই। আমরা আশাবাদী হয়েছি আমাদের ছাত্র তরুণরা যে রাজনৈতিক সংগ্রাম চলেছে এতদিন ধরে, সেই রাজনৈতিক সংগ্রাম যে আকাঙ্ক্ষা তৈরি করেছে রাষ্ট্র ব্যবস্থার আমূল গণতান্ত্রিক রূপান্তর, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই ছাত্ররা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিতে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নিজেদেরকে আলোড়িত করেছেন, সেই লক্ষ্যকে জাতীয় লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের আশার দিকেই চাই যে বাংলাদেশের মানুষ আজকে এমন একটা লক্ষ্য নিয়ে সামনে আছে, কোনো কিছুই আর তাকে পিছু টান দিতে পারবে না। সেই পিছু টান যারা দেবে, যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। কাজে এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোনো ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না। এইটা বাংলাদেশের মানুষ লক্ষ্য হিসেবে ঠিক করে ফেলেছে। আর সেই লক্ষ্যকে আজকে 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদ, সকল আহত যোদ্ধাদের রক্তের ঋণ আমরা যদি বহন করে থাকি নিজের দেহে, তাহলে আমাদেরকে সেই রক্তের ঋণ শোধ করতে হবে এই লক্ষ্যকে বাস্তবায়ন করে। বন্ধুরা আমার, গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ। আমরা একটা রাজনৈতিক দল, আমরা অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিকভাবে দাঁড়াতে চাই, আমরা দেশের রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। কাজেই আমাদের দল হিসেবে আমাদের দাঁড়ানো ব্যক্তির পরিচয়ে, ব্যক্তির নেতৃত্বে আমরা নাই, দলের অধীন আমরা, দেশের অধীন আমরা, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আজকের বাংলাদেশের একটা ক্রান্তিকালে আমরা দাঁড়িয়ে আছি, এবং সেই ক্রান্তিকালে দাঁড়িয়ে আজকে এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার যারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছেন, তাদের কাছে বলি, গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য। আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার, সংস্কার, নির্বাচন সবকিছুই অপরিহার্য। একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আমরা বিচার চাই, এবং নির্বাচনের আগেই আমরা অন্তত পক্ষে এই বিচারের অন্তত প্রাথমিক অগ্রগতি দেখতে চাই। শহীদেরা কুড়ে কুড়ে সেই অপেক্ষা করছেন, তাদের পরিবাররা সেই অপেক্ষা করছে, আহত যোদ্ধারা সেই অপেক্ষা করছে। আমরা সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। তারা ঐকমত্য কমিশন, তার আগে সংস্কার কমিশন করেছেন, আমরা ঐকমত্যে এসেছি। জুলাই জাতীয় সনদ সই হয়েছে, সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার তো নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে।
জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার স্থায়ী হয় না, টেকসই হয় না। কাজেই নির্বাচন লাগবে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। আমরা একটা কথা সবসময় বলেছি, এই সংস্কারের কোনো গণসংহতি আন্দোলনের প্রায় নোট অফ ডিসেন্ট নাই বললেই চলে, কারণ আমরা সংস্কারের প্রস্তাবগুলো হাজির করেছি। কিন্তু একই সাথে এটা বলেছি যে অভ্যুত্থান একটা সম্মিলিত সংগ্রাম ছিল। কাজেই কোন একটি একক দল যদি রাষ্ট্রের উপর কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা বরং সংঘাতের সৃষ্টি করবে। আর ওই সংঘাতের জায়গা ফাঁক দিয়ে পতিত ফ্যাসিস্টরা, তাদের দেশি বিদেশি মিত্ররা, ওই শেখ হাসিনা ভারতে বসে আজকে এই অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চাইবে। কাজেই আমাদের এমন কোন পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না যে পরিস্থিতি আমাদেরকে ওই রকম একটা জায়গা করে দেয় যেখানে ফ্যাসিস্টরা আবার প্রবেশ করতে পারে। আর সেই জন্য দরকার ন্যূনতম জাতীয় ঐক্যমত্য। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া এই যে সম্মিলিত সংগ্রাম, এই যে সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রত্যেকের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য ছাড়া আমরা এই রাজনৈতিক উত্তরণ যথার্থভাবে ঘটাতে পারবো না। কাজেই অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমন ভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা যদি পক্ষপাতিত্ব করে বসেন, বিরোধ অনিবার্য হয়ে উঠবে। কাজেই পক্ষপাতিত্ব করবেন না। সংস্কারের ধারণা, সংস্কারের লক্ষ্য আমরা দৃঢ়তার সাথে ধারণ করি এবং এই দেশের রাজনৈতিক দলগুলোই রাজনীতি করবে, তাদের উপরেই দায়িত্ব বর্তায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। অন্তর্বর্তী সরকার চিরস্থায়ী নয়। কাজেই রাজনৈতিক দলগুলো যদি সংস্কারকে সত্যিকার অর্থে ধারণ না করে, তাহলে তো সংস্কার কেউ করে দিয়ে গেল সেটা টিকবে না। অতএব রাজনৈতিক দলগুলো যাতে সম্মিলিতভাবে দেশের জনগণের সামনে জাতীয়ভাবে অঙ্গীকার করতে পারে, একসাথে হাত তুলে বাংলাদেশকে বদলে দেওয়ার শপথ নিতে পারে, তার ব্যবস্থা আপনাদের করতে হবে। বিরোধ সৃষ্টি করে আগামী দিনে এই রাজনৈতিক উত্তরণ আমরা ঘটাতে পারবো না। নেতৃবৃন্দ বলেছেন, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে। মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা পথরেখা, এটা সফল করতে হবে। মনে রাখা দরকার, বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। অনেকেই এখন বলছেন, একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে। আমরা পরিষ্কারভাবে বলি, এমন কোন অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। কাজেই ফেব্রুয়ারির নির্বাচন মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। সেটা যদি ব্যর্থ হন, জনগণ আপনাদের ক্ষমা করবে না। কাজেই আমরা সকলের প্রতি সে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক উত্তরণ ঘটাই। বাংলাদেশের শহীদেরা যে নতুন স্বপ্ন তৈরি করেছেন, সেই স্বপ্নকে সত্যে পরিণত করি। বাংলাদেশে গণসংহতি আন্দোলন সেই স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তার চেষ্টা চালিয়ে যাবে। আমাদের ভুল থাকতে পারে, আমাদের নেতাকর্মীদের ভুল থাকতে পারে, আমি সহ এই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের ব্যক্তিগত পরিসরে, আমাদের রাজনৈতিক পরিসরে, সামাজিক পরিসরে হয়তো আমরা অনেক ভুল করেছি, কিন্তু আমরা আমাদের সমস্ত অঙ্গীকার নিয়ে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করেছি। সেই লড়াই আমরা চালিয়ে যাব। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা দেশের জনগণের গণতান্ত্রিক পার্টি হিসাবে, প্রগতিশীল পার্টি হিসাবে কিভাবে আমরা দাঁড়াতে পারি, কিভাবে আরো শক্তি নিয়ে দাঁড়াতে পারি এবং একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট শক্তি গড়ে তুলে এই দেশের ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পরিবর্তন ঘটাতে পারি, সেই লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য